শুভ সকাল। ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন ক্লাসে। আমি আপনাদের সায়ন স্যার, আপনাদের ফিনান্স ব্যাংকিং এর দ্বিতীয় পত্র ক্লাস নিয়ে আজকে আবার আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা গত ক্লাসে অধ্যায় 8 শুরু করেছি। অধ্যায় 8-এ বৈদেশিক বিনিময় ও বৈদেশিক মুদ্রা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করছি, এবং এই চ্যাপ্টারে আমরা আমাদের স্পেশাল টেস্টও এই চ্যাপ্টারটি আছে। তো আমরা এই চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো, আরো কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয়গুলো আমরা গত ক্লাসে বিনিময় হার নির্ধারণের পদ্ধতিগুলো দেখেছিলাম। দুইটা পদ্ধতি, স্বর্ণমান নিয়ন্ত্রণ বা স্বর্ণমান পদ্ধতি এবং কাগজি মুদ্রামান পদ্ধতি। কাগজি মুদ্রার মধ্যে আমরা আবার দুইটা দেখেছিলাম, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব এবং চাহিদা যোগান তত্ত্ব। এবং আমরা বলেছি স্বর্ণমান এবং ক্রয় ক্ষমতা সমতা তত্ত্বটা এখন আর সেভাবে ব্যবহার হয় না, এখন চাহিদা ও যোগান তত্ত্বটা বেশি ব্যবহৃত হয়। এবং ওই কোশ্চেনটা আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনাদের বোর্ড পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করব তো এই যে বিনিময় হারটা কেন চেঞ্জ হচ্ছে। অনেক সময় বিনিময় হার পরিবর্তন হয়, কেন হয়, যে আজকে 80 টাকার জায়গায় অল্প দিনের জন্য চেঞ্জ হয়ে 85 হয়ে গেল ডলারের দাম। তো এগুলা কেন হয় সেটা নিয়ে আজকে শুরুতে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব একটা বিশেষ ধরনের বাণিজ্যিক ঋণের মতন একটা, সেটার নাম ফ্যাক্টরিং বা ফোরফেইটিং, এটা নিয়ে কথা বলবো এবং তাদের পার্থক্য। তো এই কয়টা জিনিস আজকে আলোচনা হবে। তো আমরা আলোচনাটি শুরু করি। প্রথমে আমরা বিভিন্ন কারণগুলো নিয়ে কথা বলবো বিনিময় হার ওঠানামার। তো প্রথমটাই ব্যবসায়িক অবস্থার পরিবর্তন। আমদানি রপ্তানির পরিমাণের সাথে অবশ্যই আমার বিনিময়ের হারটা ঘনিষ্ঠভাবে জড়িত। অর্থাৎ আমি যতটা আমদানি করব, আমরা যতটা রপ্তানি করব, তার উপরে বেস করে আমাদের বিনিময় হারটা ওঠানামা করতে পারে। যদি আমদানি অপেক্ষা রপ্তানির পরিমাণ বেশি হয়, ফলে কি হবে, মুদ্রার চাহিদা বৃদ্ধি পাবে এবং বিনিময় হারও সেই দেশের অনুকূলে পরিবর্তিত হবে। অর্থাৎ কি, আমদানি অপেক্ষা রপ্তানি বেশি, অর্থাৎ আপনি কম আমদানি করে বিদেশে পণ্য বেশি দিতেছেন, তো আপনার দেশে মুদ্রার মানের বিনিময়টা বা মুদ্রার চাহিদাটা বৃদ্ধি পাবে। আবার যদি আমদানির পরিমাণ রপ্তানির পরিমাণ অপেক্ষা বেশি হয়, অর্থাৎ আমদানি বেশি রপ্তানি কম, সেই ক্ষেত্রে কি হবে, তো ওই দেশি মুদ্রার চাহিদাটা আপনার এখানে বেড়ে যাবে। অর্থাৎ আপনার মুদ্রার চাহিদা কমে ওই দেশের মুদ্রার চাহিদা বাড়বে। অর্থাৎ মুদ্রা সরবরাহ বৃদ্ধি পায় এবং চাহিদা অপরিবর্তিত যদি থাকে, তাহলে মুদ্রা বেশি হয়ে গেল বাজারে কিন্তু চাহিদা কম, সেক্ষেত্রে কি হবে, আপনার জন্য প্রতিকূল, মানে আপনার জন্য ডলার বেশি টাকা দিয়ে কিনতে হবে। তারপর মূলধনের গতিবিধি। তো বিভিন্ন গরিব দেশগুলার আর্থিক সাহায্য সুবিধা প্রদান করে থাকে যারা বড় বড় দেশগুলো আছে। যেমন আমাদের বাংলাদেশ কিন্তু অনেক বাইরের বড় বড় দেশগুলা কিছু ঋণ দেয়, তারা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করে। এই সাহায্যের মাধ্যমে আমাদের কি হয়, মূলধন স্থানান্তরিত হয়। ওরা আমাদের এখানে ডলার পাঠায় বা ওরা এখানে আমাদের ইউরো পাঠায়, তার মানে আপনার ইউরো আসতেছে। তো এই ধরনের মূলধন স্থানান্তরের ফলে আপনার কি হবে, বৈদেশিক চাহিদা ও সরবরাহের পরিবর্তন ঘটবে। তো যেসব দেশ ঋণ সাহায্য পায়, বিনিময় হার সে দেশের অনুকূলে এবং সাহায্যকারী দেশের প্রতিকূলে যায়। অর্থাৎ যারা সাহায্য পাচ্ছে তাদের দেশে মুদ্রা চলে আসতেছে বেশি, তো তাদের জন্য কি হবে, ডলারের দাম কমে যাবে। যেমন বাংলাদেশে অনেকগুলা ডলার আসলো, ধরেন পদ্মা সেতু হওয়ার জন্য আমেরিকা একটা সাহায্য পাঠাইলো, ধরেন 100 কোটি টাকার পরিমাণ ডলার দিল, তো ওই ডলারটা বাংলাদেশে বাড়লো, তো বাংলাদেশে ডলারের সংখ্যা বাইরে গেল। তো ডলারের সংখ্যা বাড়ার সাথে সাথে কি হবে, সাপ্লাই বেশি, তো ডলারের দাম কমে যাবে। এবং শেয়ার বাজারের প্রভাব, বিভিন্ন বৈদেশিক কোম্পানিগুলোও কিন্তু আমাদের শেয়ার বাজারে শেয়ার ক্রয় বিক্রয় হয় এবং তারা শেয়ার ক্রয় বিক্রয় করে থাকে। বিদেশি বিভিন্ন বিনিয়োগকারীরাও বিদেশের বিভিন্ন অন্য দেশে শেয়ার কিনতে পারে। তো বৈদেশিক ঋণ, বৈদেশিক সিকিউরিটিজ খরিদ করার সময় বিনিময় হারের উপর একটা প্রভাব পড়ে। যে সময় বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, ফলে বিনিময়ের হার বিদেশের অনুকূলে চলে যায়। তো আপনার এখানে যদি বেশি তারা সেল করে নিয়ে চলে যায়, শেয়ার সেল করে টাকা
তাদের দেশি টাকা নিয়ে যাইতেছে, তাহলে কি হবে, আপনার এখানে আপনার অনুকূলে থাকবে না, বিদেশের অনুকূলে চলে যাবে। দেন মুদ্রার অবস্থা, মুদ্রার অপচয় যদি ঘটে, দেশের বাইরে চলে যায় এবং বিদেশ হতে দেশের ভেতরে মূলধনের আগমন না ঘটে, সেক্ষেত্রে বিনিময় হারের অবনতি ঘটবে। আপনার এখানে টাকা আসতেছে না, আপনার এখান থেকে অনেক চলে যেতেছে। তো এটার ফলে আমাদের মুদ্রার অবস্থার কারণেও আর্থিক বিনিময় হারের একটা পরিবর্তন হতে পারে। আর্থসামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, দেশের যদি অর্থনীতি, দেশের সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা খারাপ থাকে, তাহলে কিন্তু বিনিময় হারের উপরে একটা প্রতিকূল প্রভাব পড়ে যায়। যেমন এই যে এখন আমেরিকায় ভোট হইলো, তো আমেরিকায় কিছুটা হলো অস্থিরতা দেখা দিছে, কিন্তু এই ধরনের অসুবিধা হলে কি হবে, আপনার রপ্তানি কমে যাচ্ছে, তাই না? এই করোনা ভাইরাসের জন্য কিন্তু অনেক রপ্তানি কমে গেছে। তাহলে কি হবে, রপ্তানি কমে গেলে কি হবে, আপনি বিদেশি মুদ্রা অর্জন কমে যাবে, উপার্জন হবে না। তো বিদেশ হতে পুঁজির আমদানি হচ্ছে না, হ্রাস পাবে। তাহলে ফলে কি হবে, দেশ হতে যদি আবার যদি উল্টা কেস হয় যে আপনার এখান থেকে অনেক চলে যেতেছে, সেক্ষেত্রেও একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো এগুলার কারণে ওঠানামা করতে পারে। সরকারি বিভিন্ন নীতি, কোনো দেশের সরকার যদি প্রয়োজন মনে করে অন্য দেশের মুদ্রার সাথে নিজের বিনিময় মুদ্রার হারের পরিবর্তন করতে পারে। তো গভর্নমেন্টের কোনো চেঞ্জের কারণে গভর্নমেন্ট যদি চায় কমাইতে পারে, যদি চায় বাড়াইতেও পারবে। শিল্প উন্নয়নের পরিবেশ, কোনো দেশের শিল্প কারখানা বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল থাকলে বিদেশি লোকজন কি হবে, আপনার এখানে শিল্প তৈরি করবে। যেমন বাংলাদেশে এখন কিন্তু অনেক কোম্পানি, যেমন স্যামসাং এর বাংলাদেশে এখন ফ্যাক্টরি আছে, যেমন অনেক বড় গাড়ির কোম্পানিগুলো বাংলাদেশে আসতে চাইতেছে তাদের একটা ফ্যাক্টরি খোলার জন্য। আপনি যদি বিভিন্ন স্মার্টফোন কোম্পানির ফ্যাক্টরি কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে অলরেডি, এবং অন্যান্য অনেক কোম্পানি আসতে চাইতেছে। তো যদি তারা আগায় আসে, তাহলে কি হবে, তারা যখন আসবে তারা অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে, তাই না? তারা ইনভেস্ট করবে, তাহলে কি হবে, বিনিময় হার আমাদের দেশের অনুকূলে থাকবে। দেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হইতে পারে, এখানে কারণটা নাই, আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ একটা বলতে পারি বা প্রাকৃতিক অবস্থা, অর্থনৈতিক কারণ ছাড়াও আমরা বিভিন্ন প্রাকৃতিক কারণে, যেমন এই যে এখন করোনা ভাইরাসের কারণে এটার ওঠানামা হইতে পারে। যেমন ঝড় বৃষ্টি ইত্যাদির কারণে যদি অর্থনৈতিক সংকট দেখা যায়, যেমন এখন সারা বিশ্বে কোভিড এর জন্য সংকট চলতেছে, ব্যবসায়িক মন্দা চলতেছে, যার ফলে কি হবে, আপনার পরিবেশটা, বিনিময়ের হারটা প্রতিকূলে চলে যাচ্ছে। যেমন আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা প্রবাহ, এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ, আমেরিকার সাথে অনেক দেশের সমস্যা হয়, ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা হয়। তো এইগুলা যদি হয়, তাহলে কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয় দুই দেশেরই। তো ফলে বৈদেশিক মুদ্রার উপর একটা প্রভাব পড়ে, এবং তার সাথে যারা বিজনেস করে, যেমন আমেরিকার সাথে যদি, যেমন আপনার আমেরিকার সাথে চায়নার এখন একটা ঝামেলা হচ্ছে করোনা ভাইরাস নিয়ে। তো আমরা দুইটা দেশের সাথেই ব্যবসা করি, আমেরিকাতেও আমাদের জিনিস যায়, চায়নাতেও আমরা জিনিস পাঠাই এবং চায়না থেকে আমরা জিনিস কিনি। তো এইসব কারণে আমরাও এফেক্টেড হব। তো তাদের মধ্যে যদি একটা প্রবলেম ক্রিয়েট হয়, তাদের সাথে নিজেদের প্রবলেম হলে অন্যান্য দেশগুলোও ক্ষতিগ্রস্ত হয় যারা তাদের সাথে রিলেটেড বিজনেস করে। তো এই আন্তর্জাতিক রাজনীতি যদি ঘোলাটে অবস্থায় থাকে, তাহলে একটা বিরূপ পরিস্থিতি ক্রিয়েট হতে পারে। যেমন এখন ভোট হয়ে গেল, তো ভোট হয়ে যাওয়ার পরে নতুন প্রেসিডেন্ট হইলো, তো তিনি ক্ষমতা নেওয়ার পরেও কিছুদিন দেখা যাবে ঘটনাগুলা ঠিক হইতে, স্টেবল হইতে হইতে ভোটের কারণে কিছু চেঞ্জেস হবে। তো এই চেঞ্জেসগুলো ঠিক হইতেও কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে, কারণ আমেরিকায় পুরো ওয়ার্ল্ড ডমিনেটিং, এবং তাদের একটা ইম্প্যাক্ট ওয়ার্ল্ডের অর্থনীতিতে বড়, বিজনেসে বড়। তো এইসব কারণগুলার এই উপরের যে কারণগুলো নিয়ে আমরা কথা বললাম, এই কারণগুলাই আমাদের বিনিময় হার ওঠানামায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তো এখন আমরা চলে যাব ফ্যাক্টরিং। তো ফ্যাক্টরিংটা কি? ধরেন আপনি একটা জিনিস ক্রয় করলেন, ক্রয় করলে কি হবে, আপনাকে টাকা দিতে হবে। ধরেন আমেরিকা থেকে কিছু কিনলেন, তাহলে আপনাকে টাকা দিতে হবে, রাইট? আপনি তাকে বললেন 3 মাস পরে টাকা দিব। এখন ওই লোক সেই বিলটা বা প্রাপ্য বিল, এটাকে প্রাপ্য বিল বলি, সে আগে কোনো ব্যাংক থেকে ভাঙায় নিতে পারে, তখনই তাকে আমরা ফ্যাক্টরিং বলতেছি। তো কোনো বাণিজ্যিক ব্যাংক থেকে যদি রপ্তানিকারক
এবং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয় যার মাধ্যমে তার প্রাপ্য বিলের বিপরীতে স্বল্পমেয়াদী ঋণ দিচ্ছে, এটা একটা ঋণ হিসাবে কাজ করতেছে। এক্ষেত্রে ফ্যাক্টর, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ফ্যাক্টর, ফ্যাক্টরিং থেকে ফ্যাক্টর, ফ্যাক্টর হচ্ছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান যারা পণ্যের চালান বা প্রাপ্য বিল ক্রয়ের প্রস্তাব রপ্তানিকারককে প্রদান করে এবং প্রকৃত মূল্যের উপর বার্তার বিনিময়ে প্রাপ্য বিলগুলি বিক্রি করে দেয়। তারা আপনি যে বললেন, বলার পরে সে আপনার বিলগুলোকে চেক করবে বা ব্যাংক বা ফ্যাক্টর আপনার বিলগুলোকে চেক করার পরে এবং তারপর সে এটাকে ক্রয় করার প্রস্তাব দিবে আপনাকে। যেমন দেখি, রপ্তানিকারক একজন বৈদেশিক ক্রেতার নিকট হতে অর্থপ্রাপ্তির নিশ্চয়তা স্বরূপ বৈদেশিক বিনিময় বিল, প্রাপ্য বিল বা চালানি রসিদ পেলে তা রপ্তানি করে থাকে, পণ্য রপ্তানি করে। অর্থাৎ আপনি যখন স্বীকৃতিটা পান, হ্যাঁ আমি অর্থ দিয়ে দিব, এই ধরনের একটা লিখিত ডকুমেন্ট যেটাকে আমরা বলতেছি বৈদেশিক বিনিময় বিল বা প্রাপ্য বিল, এগুলো পাওয়ার পরে কিন্তু আপনি পণ্যটা পাঠান। তো সাধারণত আমদানিকারকের দেশে কোনো ব্যাংক আমদানিকারক কর্তৃক মূল্য পরিশোধে নিশ্চয়তা দেয়। তাহলে যে নিচ্ছে, আমরা জানি যে আপনি যদি নেন প্রোডাক্ট, তো আপনি কিন্তু টাকা দিবেন, তাই না? তা আপনাকে কিন্তু কোম্পানি বা যাকে দিচ্ছেন সে বিশ্বাস করতেছে না, তা আপনাকে ব্যাংকে বিশ্বাস করে। তো আপনার কোনো ব্যাংকের মাধ্যমে তাকে বিশ্বাস করাইতে হবে যে আপনি টাকাটা দিয়ে দিবেন। তো এই যে এখানে আমদানিকারক বা তার অনুমোদিত কোনো ব্যাংক সে পরিশোধের নিশ্চয়তা দেয় এবং আমদানিকারক পরিশোধ না করলে ব্যাংক নিজ দায়িত্বে পরিশোধের নিশ্চয়তা প্রদান করে। তো এই ধরনের যখন নিশ্চয়তাটা পায় তখন রপ্তানিকারক পণ্য রপ্তানি করে। তো পণ্য রপ্তানি নিশ্চয়তা পাওয়ার কিছুদিন পর বা বিনিময় বিল কিছুদিন হাতে রাখার পরে যদি নির্ধারিত তারিখের এর মূল্য পেয়ে থাকে, তো আপনাকে একটা তারিখ দিয়ে দিবে যে 3 মাস 4 মাস পরে আপনার এই টাকাটা আমি শোধ করে দেবো। যদি কখনো কোনো রপ্তানিকারক সময়ের পূর্বে তার টাকাটি পেতে চায়, অর্থাৎ আপনি 3 মাস ওয়েট করতে চান না, আপনি আজকে এই টাকাটা নিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো রপ্তানিকারক যদি সেটাকে আগেই নিয়ে নিতে চায়, 3 মাস ওয়েট না করে সে মূল্য আগেই পেতে চায়, তখন সে কি করতে পারে? তার দেশের, অর্থাৎ আপনি ধরেন আমেরিকাতে প্রোডাক্ট পাঠাবেন, আপনি আমেরিকা থেকে টাকা নিবেন। তো এখন আপনি আমেরিকার ওই লোক বলছে যে 3 মাস পরে টাকা দিবে, এখন আপনি ততদিন ওয়েট করবেন না, আপনি ধরেন বাংলাদেশি কোনো একটি ব্যাংকের কাছে চলে যাবেন, যে কোনো ফ্যাক্টর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের নিকট যায় এবং উক্ত ফ্যাক্টর নির্ধারিত হারে বার্তায় বিনিময়ে রপ্তানিকারককে তার মূল্য পরিশোধ করে দেয়। অর্থাৎ তারপরে কি হবে? রপ্তানিকারক তখন আপনাকে সবগুলো টাকাই পরিশোধ করে দিবে অথবা কিছু অংশ সে কম দিয়ে আপনাকে। ফ্যাক্টরিং প্রতিষ্ঠান একজন রপ্তানিকারকের জন্য বৈদেশিক ঋণ, বিমাপত্র, দীর্ঘমেয়াদী ব্যাংক ঋণ, স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ বিকল্প হিসাবে কাজ করে। আপনি ব্যাংকের থেকে ঋণ নিচ্ছেন না, আপনি কি বলতেছেন ব্যাংকে যে ভাই এই যে আমি 3 মাস পরে একটা টাকা পাবো, এই টাকাটা আপনি 3 মাস পরে নিয়েন, ধরেন 3 মাস পরে আপনি 50,000 টাকা পাবেন, এই 50,000 টাকা আপনি 3 মাস পরে পাবেন। তো আমাকে এখন এই 50,000 টাকার এগেনস্টে যতটুকুন বাট্টা করা, অর্থাৎ কিছু কম দিয়ে আমাকে দিয়ে দেন। ধরেন আপনাকে ব্যাংক 45,000 টাকা দিয়ে দিল। তো এটা কি হলো? আপনাকে ঋণ নিতে হলো না, আপনি একটা কিছু জমা দিয়ে আপনার টাকাটা আপনি বুঝে নিলেন। ব্যাংক তারপর ওই আমেরিকার ওই লোকের সাথে, ওই ওনার নমিনেটেড ব্যাংকের সাথে বুঝে নেবে। এই হচ্ছে পুরা ফ্যাক্টরিং প্রক্রিয়া। দেন আসলো ফোরফেইটিং। অর্থাৎ ফোরফেইটিং হলো একটি ব্যাংক বা ব্যাংক সমগোত্রীয় কোন আর্থিক প্রতিষ্ঠান যা রপ্তানিকারকের জন্য মধ্যম মেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করে। ফ্যাক্টরিং এর মতো ফোরফেইটিং এও রপ্তানিকারকের মূল্য অপ্রাপ্তজনিত ঝুঁকি মোকাবেলা করে এবং তাদের মধ্যে মূল পার্থক্য হলো ফ্যাক্টরিং। তো ফ্যাক্টরিং এর ক্ষেত্রে সম্পূর্ণ বিলের ঝুঁকি গ্রহণ করা হয়, আর ফোরফেইটিং এর ক্ষেত্রে বার্তার হার ফ্যাক্টরিং এর চেয়ে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো বার্তার হারটা অবশ্যই বেশি হবে। আমরা যদি একটু পার্থক্যটা দেখি, তো দেখেন এখানে প্রাপ্য বিলের একটি অংশ বিক্রি করা হয়, তো ফ্যাক্টরিং এ পুরাটা না, আপনাকে কিছু অংশ দিয়ে দেয়। আর ফরফেইটিং এ কি হচ্ছে? নির্দিষ্ট লেনদেন হতে অদ্ভুত পরিমাণে প্রাপ্য বিল বিক্রয় করা হয়। ভূতপুরো পারলে মোটামুটি প্রাপ্য বিল পুরোটাই হয়। বাট্টার হার এখানে আংশিক বিল বাট্টা করা হয়, যেহেতু বাট্টার হার কম, আর ফরফেইটিং এ পুরাটাই হয়, এর জন্য বাট্টার হার বেশি। ফ্যাক্টরিং এ সাধারণত 90 দিন বা তার চেয়ে কম সময়ের জন্য বিল ক্রয় করা হয়, আর ফরফেইটিং এ সাধারণত 90 দিনের বেশি হয়ে থাকে। তো এটা 2 বছর 270 দিন থেকে
7 বছর পর্যন্ত এটার মেয়াদ থাকে। ঝুঁকি, এখানে বাট্টার হার কম, সময় কম, তাই ঝুঁকিও কম। এখানে সময় বেশি, ফরফেটিং এ সময় বেশি, বাট্টার হার বেশি, তাই ঝুঁকিও অনেকটাই বেশি। পণ্যের ধরন, এখানে সাধারণত পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় থেকে এই ফ্যাক্টরিংটা হয়। আর সাধারণত মূলধন জাতীয় ক্রয় বিক্রয়, অর্থাৎ আপনি সম্পদ, দীর্ঘমেয়াদী কোনো সম্পদ কিনলে এই ফরফেটিংটা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের ফরফেটিং ও ফ্যাক্টরিং এর আলোচনা। তো এই আলোচনায় আমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে ফরফেটিং ও ফ্যাক্টরিং কি এবং দুইটার ব্যবহারটা কি। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।